টাউন হিউম্যানয়েড রোবট হাফ ম্যারাথনের অংশ হিসেবে শনিবার অনুষ্ঠিত ইমার্জেন্সি রেস্কিউ চ্যালেঞ্জে রোবট তাদের দক্ষতা ও বুদ্ধিমত্তা প্রদর্শন করে। ধীরে ধীরে হাঁটছেন এক বৃদ্ধ, প্রতিটি পদক্ষেপেই যেন ব্যথার সঙ্গে এক নীরব যুদ্ধ। একই সঙ্গে আইএসও কাঠামোর মধ্যে প্রথমবারের মতো চীনা বিশেষজ্ঞের নেতৃত্বে একটি কর্মদলও গঠন করা হয়েছে। স্মার্ট হোম ডিভাইস, শিল্পকর্ম, নগর অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছে 3D প্রিন্টিং। পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের সিয়ামেন শহরে সম্প্রতি দেখা মিলেছে একদল চীনা সাদা ডলফিনের। মূলত নগ্নবীজী উদ্ভিদ হওয়ায় সাইকাসে প্রথাগত ফুল ফোটে না। বিস্ময়মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হুসনে মোবারক সৌরভ। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে রোবটের জরুরি উদ্ধার চ্যালেঞ্জ প্রতিযোগিতা। ভূমিকম্প, বন্যা ও আগুনের মতো দুর্যোগ পরিস্থিতি অনুকরণ করে তৈরি করা হয় নানা বাধাযুক্ত পথ। এতে হিউম্যানয়েড চতুষ্পদ ও হাইব্রিড রোবট অংশ নিয়ে ভারসাম্য, বাধা অতিক্রম, উদ্ধার কাজ ও সরঞ্জাম বহনের দক্ষতা প্রদর্শন করে। প্রতিযোগিতায় 19টি প্রতিষ্ঠানের 37টি দল অংশ নেয়, যা চীনের রোবট প্রযুক্তির দ্রুত অগ্রগতির এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরে। চীনের রাজধানী বেইজিংয়ে এক ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতায় অংশ নিল উদ্ধার কাজে ব্যবহৃত রোবটগুলো। বেইজিং টাউন হিউম্যানয়েড রোবট হাফ ম্যারাথনের অংশ হিসেবে শনিবার অনুষ্ঠিত ইমার্জেন্সি রেস্কিউ চ্যালেঞ্জে রোবট তাদের দক্ষতা ও বুদ্ধিমত্তা প্রদর্শন করে। প্রায় ৩,৫০০ বর্গমিটারের বিশাল জায়গা জুড়ে তৈরি করা হয় কৃত্রিম দুর্যোগ পরিস্থিতি। এর মধ্যে ছিল ভূমিকম্প, বন্যা ও আগুন লাগার মতো অবস্থা। এসব পরিস্থিতিতে রোবটগুলোকে বিভিন্ন বাধা পেরিয়ে উদ্ধার কাজ করতে হয়। এতে তাদের ভারসাম্য রাখা, নিখুঁতভাবে কাজ করা, বাধা অতিক্রম এবং ভার বহনের ক্ষমতা যাচাই করা হয়। প্রতিযোগিতায় মোট 17টি চ্যালেঞ্জ ছিল, যা 3 ভাগে ভাগ করা হয়: সাধারণ, বিশেষ এবং চূড়ান্ত চ্যালেঞ্জ। এতে 3 ধরনের রোবট অংশ নেয়। মানব সদৃশ রোবট সরু পথে চলা, দরজা জানালা ভেঙে উদ্ধার কাজ পরিচালনা, বাল্ব বন্ধের কাজ করে। আর 4 পেয়ে রোবট পানির স্রোত পেরানো, পাইপের ভেতর দিয়ে চলাচল এবং দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেয়। অন্য একটি রোবট বিভিন্ন ধরনের কঠিন ভূখণ্ডে চলাচলের দক্ষতাও দেখায়। এবারের আয়োজনে চীনের মূল ভূখণ্ড, দেশটির বিশেষ প্রশাসনিক অঞ্চল, হংকংয়ের শীর্ষ বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অংশ নেয়। এই আয়োজনের মাধ্যমে এমবডিড ইন্টেলিজেন্স বা বাস্তব জগতে কাজ করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন অগ্রগতি তুলে ধরা হয়েছে। আয়োজকরা জানিয়েছে, সেরা রোবট দলগুলোকে ভবিষ্যতে বাস্তবে উদ্ধার কাজ ও নগর ব্যবস্থাপনায় কাজের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি তাদের জন্য বিনিয়োগ, শিল্প স্থাপনের জায়গা এবং সরকারি সহায়তাও থাকবে। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনে বয়স্ক জনগোষ্ঠী বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটুর জটিল ব্যথার রোগীও বাড়ছে। বিশ্বের প্রথম সম্পূর্ণ ধাতুমুক্ত হাঁটুর প্রতিস্থাপন পিক নি ইমপ্ল্যান্ট প্রযুক্তি চালু করেছে চীনের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। উন্নত পলিমারের এই কৃত্রিম জয়েন্ট শুধু চিকিৎসায় নয়, ভবিষ্যতের মেডিকেল প্রযুক্তিতেও খুলে দিয়েছে সম্ভাবনার দরজা। ধীরে ধীরে হাঁটছেন এক বৃদ্ধ, প্রতিটি পদক্ষেপেই যেন ব্যথার সঙ্গে এক নীরব যুদ্ধ। সিঁড়ি ভাঙা, চেয়ারে বসা
কিংবা শুধু একটুখানি হাঁটা, সবই যেন অসম্ভব এক চ্যালেঞ্জ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এমন হাঁটুর ব্যথা এখন কোটি মানুষের দৈনন্দিন বাস্তবতা। কিন্তু যদি এমন কোনো প্রযুক্তি আসে যা শুধু ব্যথা কমায় না, বরং শরীরের সঙ্গে একেবারে স্বাভাবিকভাবে মিশে যায়, সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিয়েছে চীন। চীনের সাংহাইয়ের একদল বিশেষজ্ঞ দীর্ঘ 1 দশকের গবেষণার মাধ্যমে তৈরি করেছেন বিশ্বের প্রথম ধাতুমুক্ত হাঁটুর প্রতিস্থাপন পিক মডিউলার নি প্রস্থেসিস। এই উদ্ভাবনের নেতৃত্ব দিয়েছেন প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ড. ওয়াং ইউ। তাঁর নেতৃত্বে তৈরি এই কৃত্রিম জয়েন্ট সম্পূর্ণ ভিন্ন একটি ধারণার উপর ভিত্তি করে তৈরি সফট টু সফট প্রযুক্তি। এই নতুন প্রযুক্তিতে ব্যবহৃত হয়েছে পিক নামের একটি উন্নত পলিমার, যার গঠন মানুষের হাড়ের সঙ্গে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। আমাদের সবচেয়ে বড় উদ্ভাবন হচ্ছে ধাতুর পরিবর্তে পিক ব্যবহার। এটি হাড়ের মতোই নমনীয়, ফলে চাপ প্রতিরোধ কম হয় এবং হাড় ক্ষয় হওয়ার ঝুঁকি কমে। এই নতুন উপাদান চিকিৎসা নির্ণয়ের ক্ষেত্রেও এনেছে পরিবর্তন, যেখানে ধাতব ইমপ্ল্যান্ট সিটি বা এমআরআই স্ক্যানে সমস্যা তৈরি করে, যেখানে পিক প্রায় সম্পূর্ণ স্বচ্ছ। ইমপ্ল্যান্টটিকে পার করতে হয়েছে কঠোর সব পরীক্ষা। গবেষণাগারে এটাকে লক্ষাধিকবার চাপ প্রয়োগের মাধ্যমে পরীক্ষা করে দেখা গেছে এটি একজন মানুষের শরীরের ওজনের 5 গুণ পর্যন্ত ভার নিতে পারে। এছাড়াও ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির সময় ধাতব ইমপ্ল্যান্ট বাধা সৃষ্টি করলেও পিকের সেই সমস্যা নেই। পিক ইমপ্লান্ট রেডিয়েশন থেরাপিতে কোনো বাধা সৃষ্টি করে না। এতে রোগীরা নিরাপদ ও কার্যকর চিকিৎসা পেতে পারেন। এই সাফল্যের পেছনে রয়েছে চিকিৎসক, প্রকৌশলী ও শিল্প উদ্যোক্তাদের এক সম্মিলিত প্রচেষ্টা। ক্লিনিক্যাল সমস্যা থেকে শুরু করে প্রযুক্তিগত সমাধান এবং উৎপাদন, সব ক্ষেত্রেই ছিল সমন্বিত উদ্যোগ। এরই মধ্যে এই পিক জয়েন্টকে জাতীয় উদ্ভাবনী চিকিৎসা যন্ত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। শিগগিরই এটি বাজারে আসার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। তবে এখানেই থেমে নেই গবেষণা। বিজ্ঞানীরা এখন কাজ করছেন পরিবর্তিত পিক নিয়ে, যাতে হাড় সরাসরি ইমপ্ল্যান্টের সঙ্গে যুক্ত হতে পারে। ভবিষ্যতে এই ইমপ্ল্যান্টে যুক্ত হতে পারে স্মার্ট সেন্সর, যা শরীরের ভেতর থেকেই তথ্য পাঠাবে চিকিৎসকদের কাছে। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট ডেটাসেটের আন্তর্জাতিক মান তৈরির উদ্যোগ নিয়েছে চীন। আন্তর্জাতিক মান সংস্থায় এই নতুন মান প্রস্তাব করেছে চীনের মান প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের শেখার মতোই রোবটেরও শেখার জন্য ডেটাসেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মান নির্ধারণ হলে গবেষকরা কিভাবে রোবটের জন্য তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ করতে পারবেন তার একটি অভিন্ন নির্দেশনা পাবেন। ফলে ভবিষ্যতেও হিউম্যানয়েড রোবট প্রযুক্তির উন্নয়ন আরও দ্রুত ও সুসংগঠিত হবে। হিউম্যানয়েড রোবটের ডাটাসেট সংক্রান্ত বিশ্বের প্রথম আন্তর্জাতিক মান প্রস্তাব করেছে চীন। বিষয়টি অনুমোদিত হয়েছে আন্তর্জাতিক মান সংস্থা ISO-তে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে চীনের মান নির্ধারণ প্রশাসন। একই সঙ্গে ISO কাঠামোর মধ্যে প্রথমবারের মতো চীনা বিশেষজ্ঞের নেতৃত্বে একটি কর্মদলও গঠন করা হয়েছে। রোবোটিক্স খাতে আন্তর্জাতিক মান নির্ধারণের ক্ষেত্রে এতদিন উন্নত দেশগুলোর প্রভাবই বেশি ছিল, ফলে অন্যান্য দেশের তৈরি মান অনুসরণ করেই চলতে হতো। তবে এবার দুটি বড় অগ্রগতি হয়েছে। প্রথমত, হিউম্যানয়েড রোবটের আন্তর্জাতিক মান নির্ধারণে একটি নতুন ক্ষেত্র উন্মুক্ত হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক রোবট মান নির্ধারণে একটি নতুন কর্মদল গঠনে চীন নেতৃত্ব দিচ্ছে। নতুন আন্তর্জাতিক মান প্রকল্পটি মূলত চীনে বর্তমানে প্রণয়নাধীন হিউম্যানয়েড রোবট ডেটাসেট মানের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা যৌথভাবে এই মান এবং হিউম্যানয়েড রোবট সম্পর্কিত অন্যান্য মান উন্নয়নে অংশ নেবেন। শেখার প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা হিউম্যানয়েড রোবটকে মানুষের সাথে তুলনা করি, তাহলে ডেটাসেটগুলো তাদের পাঠ্যপুস্তক এবং অনুশীলন ভাণ্ডার হিসেবে কাজ করে। রোবট কাজ করা বা হাঁটার ক্ষমতা নিয়ে জন্মায় না, তাদের সমস্ত দক্ষতা শেখার মাধ্যমে অর্জিত হয়।
মূলত ডেটাসেট কোনো রোবট বা মানুষের শেখার এবং কাজ সম্পাদনের প্রক্রিয়া থেকে প্রাপ্ত বিভিন্ন মাত্রার ডেটা রেকর্ড করে। বিশেষজ্ঞরা বলছেন হিউম্যানয়েড রোবট উন্নয়নের ক্ষেত্রে এই ডেটাসেটই ভিত্তি হিসেবে কাজ করে। তাই কিভাবে ডেটা সংগ্রহ, সংরক্ষণ ও চিহ্নিত করতে হবে সেই নির্দেশনা দেয়াই এই আন্তর্জাতিক মান তৈরির মূল লক্ষ্য। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনে উৎপাদনের নতুন শক্তি এখন 3D প্রিন্টিং প্রযুক্তি। শেনচেন ভিত্তিক কিছু প্রতিষ্ঠান এখন ছোট পরিসরের উৎপাদনে দ্রুত ও সাশ্রয়ী সমাধান দিচ্ছে। 3D প্রিন্টিংয়ের মাধ্যমে জটিল নকশা সহজে তৈরি, কম উপকরণ অপচয় এবং পরিবেশ বান্ধব উৎপাদন সম্ভব হচ্ছে। ঐতিহ্যগত উৎপাদন পদ্ধতির সীমাবদ্ধতা ভেঙে দিয়েছে 3D প্রিন্টিং প্রযুক্তি। এর মাধ্যমে অনিয়মিত বা জটিল আকারের বস্তু সহজেই তৈরি করা যায়। ফলে নকশাকাররা তাদের কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষও নিজেদের সৃজনশীল ধারণাকে বাস্তব পণ্যে পরিণত করতে পারছেন। 3D প্রিন্টিং বিশেষভাবে ছোট পরিসরে উৎপাদনের জন্য উপযোগী। কোনো পণ্যের চাহিদা যদি মাত্র 1 বা 2000 ইউনিট হয়, তবে সেই পরিমাণ উৎপাদনের জন্য স্টিল মোড বা ইনজেকশন মোড তৈরি করা লাভজনক নয়। এমন পরিস্থিতিতে 3D প্রিন্টিং অনেক বেশি সাশ্রয়ী। এছাড়া গবেষণা ও উন্নয়নের সময় দ্রুত বিভিন্ন ধরনের মোল্ড তৈরি করে পণ্যের নকশা তৈরি করা যায়। স্মার্ট হোম ডিভাইস, শিল্পকর্ম, নগর অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছে 3D প্রিন্টিং। এই কর্মশালায় ভাস্কর্য ও সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্য, স্মার্ট হোম যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম এবং মহাকাশ শিল্পের জন্য মধ্য ও উচ্চ তাপমাত্রার সহনশীল মোড তৈরি করা হয়। 3D প্রিন্টিং দিয়ে তৈরি করা কিছু স্থাপনা বাইরের পরিবেশে 30 বছর পর্যন্ত টিকতে পারে। এতে ব্যবহৃত উপকরণ ক্ষয়রোধী, নিম্ন তাপমাত্রা সহনশীল এবং পরিবেশ বান্ধব, যা পুনর্ব্যবহারযোগ্য ও মাটিতে মিশে যায়। 3D প্রিন্টিংয়ের আরেকটি বড় সুবিধা হলো এটি অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং পদ্ধতির উপর ভিত্তি করে কাজ করে, যেখানে প্রয়োজনীয় উপাদান স্তরে স্তরে যোগ করে বস্তু তৈরি করা হয়, ফলে অপচয় হয় না। এই পদ্ধতিতে উৎপাদন করলে অপচয় ও খরচ কমে এবং উৎপাদনের দক্ষতা বাড়ে। একই সঙ্গে একটি ইউনিট বা শত ইউনিট যে পরিমাণই তৈরি করা হোক না কেন, সব পণ্যের মান ও গঠন একরকম থাকে। 从1到10，从1到100，每个模型的这个效果、外观。 এখন বিশ্বে ব্যবহৃত ভোক্তা পর্যায়ের 3D প্রিন্টারের 90%-এরও বেশি উৎপাদন হচ্ছে চীনের শেনচেনে। ক্রমশ চীনের বুদ্ধিমান উৎপাদন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে এই প্রযুক্তি। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। দর্শক, এবার প্রাণ ও প্রকৃতি। প্রকৃতির এক অনন্য ক্যানভাস চীন, যেখানে কখনো সমুদ্রের নীল জলরাশিতে দেখা মেলে দুর্লভ প্রাণীর, কখনো পাহাড়ের বুক চিরে নেমে আসা জলপ্রপাত ধারণ করে অদ্ভুত বর্ণ, আবার কখনো খোদ আকাশই সেজে ওঠে মায়াবী আলোকছটায়। চীনের সিয়ামেন, কুয়াংসি এবং চংছিং থেকে আসা তিনটি ভিন্নধর্মী প্রাকৃতিক বিস্ময় নিয়ে চলুন দেখে আসি। প্রকৃতির বিচিত্র রূপের এক অনন্য সংমিশ্রণ সম্প্রতি দেখা গেছে চীনে। দেশটির তিনটি ভিন্ন প্রান্তে জল, স্থল এবং অন্তরিক্ষে প্রকৃতি যেন তার আপন মহিমায় সেজে উঠেছে। সিয়ামেনের নীল সমুদ্র থেকে শুরু করে কুয়াংসির গর্জনশীল জলপ্রপাত কিংবা চংছিংয়ের বিশাল আকাশ, সবখানেই ছিল বিস্ময়ের ছোঁয়া। প্রকৃতির এই পরিবর্তনের মধ্য দিয়ে যেমন ফুটে উঠেছে অপরূপ সৌন্দর্য, তেমনি প্রকাশ পেয়েছে এখানকার পরিবেশের সুস্থতার এক ইতিবাচক বার্তা। পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের সিয়ামেন শহরে সম্প্রতি দেখা মিলেছে একদল চীনা সাদা ডলফিনের। বিরল এই প্রজাতিটিকে তার দুষ্প্রাপ্যতার কারণে বলা হয় সমুদ্রের জায়ান্ট পান্ডা। স্থানীয়রা 5টি প্রাপ্তবয়স্ক ডলফিনের সাথে একটি ছোট ধূসর রঙের বাচ্চাকে সাঁতার কাটতে দেখেছেন।
বিশেষজ্ঞরা বলছেন এই শাবকটি 1 মাসেরও কম বয়সী এবং এটি এই বছর সিয়ামেনের জলসীমায় দেখা যাওয়া প্রথম নবজাতক ডলফিন। সাধারণত এই ডলফিনগুলো জন্মের সময় ধূসর থাকলেও বড় হওয়ার সাথে সাথে এদের গায়ের রং সাদা হয়ে যায়। পরিবেশের উন্নতির কারণে সিয়ামেনে এই বিপন্ন প্রজাতির সংখ্যা এখন বেশ স্থিতিশীল, যা এই এলাকার সামুদ্রিক পরিবেশ সুস্থ থাকার অন্যতম বড় লক্ষণ। এদিকে দক্ষিণ চীনের কুয়াংসি অঞ্চলে অবস্থিত তেথিয়ান আন্তর্জাতিক জলপ্রপাত ধারণ করেছে এক অদ্ভুত রূপে। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে এই জলপ্রপাতটির স্বচ্ছ পানি এখন টকটকে সোনালী বর্ণ ধারণ করেছে। চীন ও ভিয়েতনাম সীমান্তে অবস্থিত এশিয়ার বৃহত্তম এই আন্তঃসীমান্ত জলপ্রপাতটি বৃষ্টির কারণে নদীর পলি ও কাদা বহন করে আনায় এই বর্ণিল রূপ পেয়েছে। 70 মিটারেরও বেশি উচ্চতা থেকে আছড়ে পড়া সোনালী জলধারা পর্যটকদের জন্য তৈরি করেছে এক শ্বাসরুদ্ধকর দৃশ্য। সাধারণত এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে বৃষ্টির প্রকোপ বাড়লে তেথিয়ান জলপ্রপাতের এই মোহনীয় রূপ দেখা যায়। অন্যদিকে প্রকৃতির জাদুকরী রূপ দেখা গেছে দক্ষিণ পশ্চিম চীনের চংছিং পৌরসভার উশি কাউন্টির আকাশে। সেখানে দেখা মিলেছে এক বিরল সোলার হ্যালো বা সৌরবলয়ের। মেঘের পাতলা স্তরে থাকা বরফের স্ফটিকের মধ্য দিয়ে সূর্যের আলো প্রসারিত হওয়ার ফলে এই অসাধারণ দৃশ্য তৈরি হয়েছে। পরিষ্কার নীল আকাশে সূর্যের চারপাশে একটি উজ্জ্বল রংধনু আকৃতির রিং বা বলয় তৈরি হওয়ায় মনে হচ্ছিল সূর্য যেন একটি রঙিন হাড় পড়েছে। প্রায় 1 ঘন্টা স্থায়ী হওয়ায় মায়াবী দৃশ্যটি স্থানীয় বাসিন্দাদের মুগ্ধ করেছে। প্রকৃতির এই বৈচিত্র্য ও রহস্য আমাদের মনে করিয়ে দেয় পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্ব, যা আগামী প্রজন্মের জন্য এই সৌন্দর্য টিকিয়ে রাখতে সাহায্য করবে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। ডাইনোসরের আমল থেকে টিকে থাকা সাইকাস পৃথিবীর অন্যতম প্রাচীন বীজধারী উদ্ভিদ, যা চীনের আইলাও পর্বতমালার আদিম পরিবেশে আজও বিদ্যমান। বিশেষ করে সাইকাস ডায়ানেন্সিস প্রজাতিটি তার অনন্য গঠন ও প্রজনন প্রক্রিয়ার জন্য সুপরিচিত। এই জীবন্ত জীবাশ্ম আজও বিবর্তনের সাক্ষী হয়ে টিকে আছে। বন্যপ্রাণীর এই বৈচিত্র্যময় জীবনধারা সিজিটেনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ আইলাও মাউন্টেনের 4র্থ পর্ব ফ্লাওয়ারিং সাইকাসে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ইউনান প্রদেশের ঢেউ খেলানো আইলাও পর্বতমালা জুড়ে বিস্তৃত বৈচিত্র্যময় ভূপ্রকৃতি ও স্বতন্ত্র জলবায়ু আজও এক আদিম পরিবেশকে বাঁচিয়ে রেখেছে। ডাইনোসরদের আমল থেকে টিকে থাকা এই বনের অন্যতম বাসিন্দা হল সাইকাস। যাকে আমরা প্রায় লৌহ বৃক্ষ বলে ডাকি। এটি পৃথিবীর প্রাচীনতম বীজধারী উদ্ভিদগুলোর একটি। আইলাও পাহাড়ের গভীরে এদের এমন কিছু প্রজাতি দেখা যায় যা কেবল চীনেই পাওয়া সম্ভব, যেমন সাইকাস ডায়ানেন্সিস। অন্যান্য সাইকাস প্রজাতির চেয়ে এদের গঠন কিছুটা আলাদা। এদের পাতাগুলো সুবিন্যস্ত ও জোড়ায় জোড়ায় থাকে। পাতার পিঠের দিকটা ফ্যাকাশে সবুজ রঙের হয় এবং কাণ্ডে ছোট ছোট কাঁটা থাকে। আইলাও পাহাড়ের রৌদ্রোজ্জ্বল ও মৃদু বাতাসে এরা খুব ভালো থাকে। অন্যত্র এদের ফুল ফোটার দৃশ্য বিরল হলেও এখানে তা বেশ সাধারণ। মূলত নগ্নবীজী উদ্ভিদ হওয়ায় সাইকাসে প্রথাগত ফুল ফোটে না। এরা যা উৎপন্ন করে তা হল স্ট্রোবাইল বা শঙ্কু আকৃতির একটি গঠন। পুরুষ গাছের স্ট্রোবাইল দেখতে প্যাগোডার মতো এবং স্ত্রী গাছেরটি চ্যাপ্টা আকৃতির হয়। এর অসংখ্য পাপড়ির মতো কাঁটাযুক্ত অংশগুলো একে সত্যিকারের ফুলের মতো দেখায়। এদের অনাবৃত ডিম্বকগুলো সূক্ষ্ম লোমে ঢাকা থাকে, যা পরাগায়নকারী পতঙ্গের অপেক্ষায় থাকে।
তবে পরিবেশের পরিবর্তনের ফলে এদের প্রজনন এখন দিন দিন কঠিন হয়ে পড়ছে। লিঙ্গভেদে আলাদা গাছ হওয়া এবং পুরুষ ও স্ত্রী উদ্ভিদের পরিপক্ক হওয়ার সময়ের মধ্যে 2 সপ্তাহের ব্যবধান থাকায় এদের পরাগায়নের হার অত্যন্ত কম। এছাড়া বন্য পরিবেশে বড় তৃণভোজী প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় বীজ বিস্তারের সুযোগও সীমিত। মাটিতে পড়া বীজের অঙ্কুরোদ্গমের হারও বেশ কম। তার উপর এদের শর্করা সমৃদ্ধ কাণ্ড ইঁদুর জাতীয় প্রাণীদের প্রিয় খাদ্য। সব মিলিয়ে নানা সংকটের মুখে সাইকাস। তবুও এই উদ্ভিদ অদম্য। এদের মোমের মতো পাতার আস্তরণ পানি ধরে রাখতে সাহায্য করে এবং এগুলো আগুন প্রতিরোধী। সাইকাসের বিশেষ ধরনের শিকড় নীলাভ সবুজ শৈবালের সাথে মিথজীবী সম্পর্কে আবদ্ধ থাকে। এই শৈবাল বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে শিকড়ে জমা করে, যা প্রতিকূল পরিবেশে সাইকাসকে বেঁচে থাকার পুষ্টি যোগায়। ডাইনোসরদের সমসাময়িক এই উদ্ভিদটি প্রায় 30 কোটি বছর ধরে পৃথিবীর বহু পরিবর্তনের সাক্ষী। সেই প্রাগৈতিহাসিক দানবদের বিলুপ্তি ঘটলেও উদ্ভিদ জগতের জীবন্ত জীবাশ্ম হিসেবে সাইকাস আজও টিকে আছে। পৃথিবীর বিবর্তনের ইতিহাসের এই নীরব সাক্ষী তার বেঁচে থাকার অনন্য কৌশলে আজও আমাদের বিস্মিত করে। দর্শক সামনে অপেক্ষা করছে আরও বহু বিষয়, আরও না বলা কথা। আজকের মতো এইটুকুই। আবারও ফিরে আসব আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।